এবার দেখো 4 নম্বর যে রাসায়নিক বিক্রিয়াটি আমি লিখেছি সেটি হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন অবস্থায় তার সাথে ধাতুগুলোর কিভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেইটি স্পেশালি আলাদাভাবে আলোচনা করা হচ্ছে। আমরা যেমন কপার ধাতু, বা জিঙ্ক ধাতু এবং ম্যাগনেসিয়াম ধাতু অথবা লোহা ইত্যাদি মেটালগুলোর সাথে কিভাবে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সেই নিয়ে আমরা এই অংশটি শুরু করছি। দেখো যে নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন অবস্থায় বলতে ওর গাঢ়ত্ব বা লঘুত্ব অবস্থায় রাসায়নিক বিক্রিয়াগুলো সঞ্চালিত হচ্ছে। ধাতুগুলো সক্রিয় ধাতু কিংবা অপেক্ষিত কম সক্রিয় ধাতু নাইট্রিক অ্যাসিড যখন আমার গাঢ় অবস্থায় থাকবে সেই অবস্থায় যদি ধাতুগুলো বিক্রিয়া হয় তাহলে বাদামি বর্ণের ঝাঁঝালো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে, আর সেই সঙ্গে ধাতব নাইট্রেট লবণ আর জল তৈরি হবে। আবার দেখো নাইট্রিক অ্যাসিডটা যখন মধ্যম গাঢ় অর্থাৎ হচ্ছে 1 ভাগ জল 1 ভাগ যাকে বলে হচ্ছে অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড 50%, জল 50% থাকে, তাকেই আমরা বলি মধ্যম গাঢ়। আর হচ্ছে ওটাকে ঠান্ডা অবস্থায় যদি নিই নাইট্রিক অ্যাসিডে, সেই অবস্থায় ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে নাইট্রিক অক্সাইড আর সেই সঙ্গে ওই ডু বলে লিখেছি মানে সোডিয়াম ওই নাইট্রেট লবণ আর জল তৈরি হবে। আবার নাইট্রিক অ্যাসিড যখন খুবই লঘু এবং ঠান্ডা হবে সেই অবস্থায় ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে নাইট্রাস অক্সাইড গ্যাস এবং এর আরেকটা নাম লাফিং গ্যাস, হাসির উদ্রেক সৃষ্টি হয় এই গ্যাসের সংস্পর্শে গেলে, আর সেই সঙ্গে হবে নাইট্রেট লবণ আর জল, এগুলো তৈরি হয়। তাহলে নাইট্রিক অ্যাসিড যখন গাঢ় অবস্থায় থাকবে তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, যখন মধ্যম গাঢ় অবস্থায় থাকবে তখন নাইট্রিক অক্সাইড গ্যাস, আর যখন অতি লঘু এবং ঠান্ডা অবস্থায় থাকবে নাইট্রাস অক্সাইড গ্যাস তৈরি হয়। এই কথাটি মাথায় রেখে আর উপজাত সবসময় ধাতব নাইট্রেট লবণ এবং জল তৈরি হবে। প্রথম ধাতু হিসাবে আমরা কপার ধাতু সঙ্গে রাসায়নিক বিক্রিয়াগুলো পর্যালোচনা করছি। দেখুন নাম্বার 1 এর ক্ষেত্রে কপার ধাতু সঙ্গে যে বিক্রিয়াগুলো হয়, ফার্স্ট যেটা বলছি নাইট্রিক অ্যাসিড যদি গাঢ় অবস্থায় থাকে অর্থাৎ উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিড তোমার হচ্ছে যাকে বলা হয় কপার চূর্ণের সাথে কপার ধাতু চূর্ণ এবং উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিড, উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিড মিশ্রিত অবস্থায় বিক্রিয়া করলে তাহলে কি তৈরি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, বাদামি বর্ণের ঝাঁঝালো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং কিউপ্রিক নাইট্রেট CuNO3 আর জল তৈরি হবে। কন্ডিশন যেমনটি বলেছিলাম যে গাঢ় নাইট্রিক অ্যাসিড থাকলে উষ্ণ এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড তখন ধাতুর সঙ্গে বিক্রিয়ায় তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে কিউপ্রিক নাইট্রেট জল তৈরি হয়ে থাকে। এখানে এই রাসায়নিক বিক্রিয়াটি ব্যালেন্স করবার জন্য আমি দেখছি, দেখো নাইট্রোজেন এখানে 2 আছে আর এখানে 1 আছে আর এখানে বিজোড় তার মানে 1 আছে, তার মানে এটাকে চাপ দিয়ে গুণ করলে তবে গিয়ে নাইট্রোজেন পরমাণুর সংখ্যাটা মিলবে। এবার নাইট্রোজেন পরমাণুর সংখ্যা মিলাবার পর হাইড্রোজেন মিলাচ্ছি, দেখো হাইড্রোজেন রয়েছে 4খানা, তার মানে 2 অণু জল, আর কপার ধাতুটা 1 আছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে কপার ধাতুর সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের যে বিক্রিয়া এইভাবে ঘটে। যদি জিঙ্ক নিতাম তাহলে এটা শুধু জিঙ্ক নাইট্রেট আর বাদ বাকি একই বিক্রিয়া হবে, তো সেটা আলাদা করে আলোচনা করছি। তাহলে এটা ফার্স্ট একটা বিক্রিয়া করলাম। সেকেন্ড রিঅ্যাকশন, কপার ধাতুর সঙ্গে যদি আমরা মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড
তার মানে এটা 1:1 অ্যাসিড, দ্যাট ইজ এটাকে বলা হচ্ছে মধ্যম, গাঢ় ও ঠান্ডা, মানে শীতল। শীতল নাইট্রিক অ্যাসিডের সাথে যদি আমরা কপার ধাতু চূর্ণের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে থাকি তাহলে হবে কি না, এখানে বলেছিলাম নাইট্রিক অক্সাইড গ্যাস, তাহলে নাইট্রিক অক্সাইড গ্যাস। এছাড়া কি তৈরি হবে, ধাতব নাইট্রেট আর জল, অর্থাৎ কপার নাইট্রেট, কিউপ্রিক নাইট্রেট আর জল তৈরি হবে। এই রাসায়নিক বিক্রিয়াটি ব্যালেন্স করবার জন্য আমাদের প্রক্রিয়া নিতে হবে। দেখো এখানে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা মিলাতে গেলে প্রায় এটা 8খানা নাইট্রিক অ্যাসিড প্রয়োজন আছে। তার মানে 8খানা নাইট্রিক অ্যাসিড নিলে, আর তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণের ব্যালেন্সটা আসছে, দুটো নাইট্রিক অক্সাইড এটাকে 2 দিয়ে গুণ করতেই হবে, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3 2 6, 2 8টা নাইট্রোজেন মিলে গেল। 3টে কপার ধাতু, তার মানে 3 মোল কপার পরমাণু বা কপার ধাতু চূর্ণ সঙ্গে বিক্রিয়া করলে এই বিক্রিয়াটাকে হাইড্রোজেনটা মিলিয়ে নাও, 4 অণু জল, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটা গেল দ্বিতীয় নম্বর রাসায়নিক বিক্রিয়া। তৃতীয়তে আমরা বলছি অতি শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া হলে নাইট্রাস অক্সাইড গ্যাস হয়ে যাবে। তার মানে তৃতীয় রাসায়নিক বিক্রিয়াটি কপার ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া স্টাডি করছি। দেখো কপার ধাতু এবং নাইট্রিক অ্যাসিডের শীতল ও লঘু, অর্থাৎ এটা লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিড নিয়ে যদি কপারের সঙ্গে বিক্রিয়া করি তাহলে আমার তৈরি হবে নাইট্রাস অক্সাইড গ্যাস, আর মানে ধাতব নাইট্রেট অর্থাৎ কিউপ্রিক নাইট্রেট আর জল তৈরি হবে। এই রাসায়নিক বিক্রিয়া এখানে লাফিং গ্যাস তৈরি হলো, কারণ এই গ্যাসটি আমাদের ঘামের মধ্যে যদি শ্বাসবায়ুর মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের হাসির উদ্রেক হয়, আবার বেশি গ্রহণ করলে ক্ষতিকারক, কারণ তখন এটা চেতনানাশক হিসাবেও কাজ করে যায়, অর্থাৎ জ্ঞান শূন্য হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এটাকে ব্যালেন্স করতে গেলে আমাদের ঠিক একইভাবে চিন্তা করতে হবে যে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা মেলাতে গেলে এখানে 10 মোল নাইট্রিক অ্যাসিড লাগছে। 10 মোল নাইট্রিক অ্যাসিডের জন্য নাইট্রোজেন তো 2 আছে, তার মানে এটা 4 দিলে 4 2 8টা নাইট্রোজেন, 2 10টা নাইট্রোজেন মিলে গেল। 4খানা কপার পরমাণু, তার মানে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। এবার হাইড্রোজেনটা মিলিয়ে নাও, 5 অণু জল তৈরি করতে হবে, তবে 10টা হাইড্রোজেন মিলে যাবে আর অক্সিজেন মিলে গেছে। তাহলে এই হলো তোমার 3টি পর্যায়ের যে রাসায়নিক বিক্রিয়া, এটা সব ক্ষেত্রে ঘটবে। জিঙ্ক ধাতু নাও আর কপার ধাতু নাও, আয়রন নাও, সব একই টাইপের বিক্রিয়া হবে। তার মানে একটা ধাতুকে স্ট্যান্ড করে তৈরি করলে দ্বিতীয় ধাতু পড়া যাবে। চতুর্থ একটা স্পেশাল বিক্রিয়া, এটি স্টার চিহ্ন দিচ্ছি কারণ এটা একটু ব্যতিক্রমী বিক্রিয়া। কপার চূর্ণের সঙ্গে নাইট্রিক অ্যাসিড বাষ্প উত্তপ্ত কপার চূর্ণের উপর দিয়ে, এটা আলাদা টাইপের বিক্রিয়া বলছি, বিশেষ বিক্রিয়া। উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে তোমার কি রাসায়নিক বিক্রিয়া ঘটবে? কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড, এটা কিন্তু আলাদা টাইপের বিক্রিয়া, মনে রাখতেই হবে। কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড, বর্ণহীন নাইট্রোজেন গ্যাস, বর্ণহীন নাইট্রোজেন গ্যাস এবং জল উৎপন্ন হয়। নাইট্রোজেন গ্যাস ও জল তৈরি হয়।
তাহলে সেকেন্ড ফেজে ফোর্থ ফেজে এটা স্পেশাল বিক্রিয়া। এর সমীকরণটা আমি উপরে লিখছি। দেখো সমীকরণটা আমরা লিখছি কিভাবে না, এখানে সমীকরণটি হচ্ছে কপার চূর্ণ, উত্তপ্ত কপার, তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড বাষ্প, ভেপার নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় তোমার তৈরি হচ্ছে কি কি না, কালো কিউপ্রিক অক্সাইড, নাইট্রোজেন গ্যাস এবং জল উৎপন্ন হয়। এই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি আমরা ব্যালেন্স করতে গেলে দেখছি এটা নাইট্রোজেন পরমাণু 2 আছে, 2 দিয়ে গুণ করতে হবে। কেমন? এটা করার পর আমাদের বাকি এটা মিলাতে হবে, 6টা অক্সিজেন পরমাণু মিলাতে হবে, হাইড্রোজেন দুটো মিলে গেছে, তাহলে এখানে 5টা অক্সিজেন দরকার, আর সেটা করতে গেলে 5 মোল কপার পরমাণু দরকার। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা এটা হলো। তাহলে এই হচ্ছে কপার ধাতুর সাথে আমার হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন অবস্থার বিক্রিয়া ঘটে থাকে। নাম্বার 2, সেকেন্ড ফেজ, জিঙ্ক ধাতুর সাথে বা দস্তার সাথে নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন অবস্থার বিক্রিয়া। যে জিঙ্ক ধাতুর সঙ্গে এই রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের স্টাডি করতে হবে। প্রথম যদি আমরা লিখি যে নাইট্রিক অ্যাসিড আর জিঙ্ক ধাতুর প্রথম যে রাসায়নিক বিক্রিয়া কপার ধাতুর সঙ্গে এক্ষুনি আলোচনা করলাম, উষ্ণ এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড জিঙ্ক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তাহলে বাদামি বর্ণের ঝাঁঝালো শ্বাসরোধী গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে এবং জিঙ্ক নাইট্রেট, ধাতব নাইট্রেট লবণ, জিঙ্কের যোজ্যতা 2 আর জল তৈরি হবে। তাহলে 1 নম্বর বিক্রিয়াটা ঠিক কপার ধাতুর মতোই চিন্তা করে রাখতে হবে, এবং সেখানে ব্যালেন্স করবার জন্য 4 মোল নাইট্রিক অ্যাসিড লাগিয়েছিলাম, এবং এটা করতে গিয়ে 2টো নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল 2 মোল। এবার দেখো সমীকরণটি ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই হচ্ছে ফার্স্ট ফেজের রাসায়নিক বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াটি যেটা বলেছিলাম, নাইট্রিক অক্সাইড তৈরি হবে যদি মধ্যম গাঢ় এবং শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক ধাতুর বিক্রিয়া করা হয়। তার মানে পুরো কপারের মতোই বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক ধাতু চূর্ণ এবং নাইট্রিক অ্যাসিড, দ্যাট ইজ 1:1 অনুপাতে, যেটা হচ্ছে মধ্যম ঘন ও শীতল ঠান্ডা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হবে? গ্যাসটা নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হবে। নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হবে, নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হবে, প্লাস সঙ্গে সঙ্গে জিঙ্ক নাইট্রেট লবণ ZnNO3 জিঙ্ক নাইট্রেট লবণ আর জল তৈরি হবে। এই রাসায়নিক বিক্রিয়াটি ব্যালেন্স করবার আমাদের এবার ব্যালেন্স করতে হবে। তাহলে সেখানে নিশ্চিত মনে আছে নাইট্রিক অ্যাসিডটা, এটাকে ব্যালেন্স করতে গেলে নাইট্রোজেন, এটা 8খানা নাইট্রিক অ্যাসিড প্রয়োজন, সেখানে 8খানা লেগেছিল আর 3টা কপার ধাতু ছিল। তাহলে এটা করতে গিয়ে আমাদের 3 2 6 2 8 3 2 6 2 8 এটা ব্যালেন্স করতে গেলে এবারে হাইড্রোজেনটা 4 মোল জল, তবে 8টা হাইড্রোজেন আর 3টে, তাহলে জিঙ্ক ধাতু 3 মোল। তাহলে এই করে এটা সমীকরণটি ব্যালেন্স করা গেল। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের রাসায়নিক বিক্রিয়া। তৃতীয় পর্যায়ের বিক্রিয়াটি যেটা আমরা শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড নিয়েছিলাম, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে একটু স্পেশাল বিক্রিয়া হবে। তার মানে থার্ড বিক্রিয়াটা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আলাদা বিক্রিয়া, এটাও তোমাদের মনে রাখতে হবে। আমি দিয়ে দিচ্ছি স্টার চিহ্ন, অর্থাৎ কপারের ক্ষেত্রে একটা বিক্রিয়া ছিল, স্পেশাল বিক্রিয়া হিসেবে মনে রাখতে হয়েছিল নাইট্রিক অ্যাসিড বাষ্প, তেমনি জিঙ্ক ধাতুর ক্ষেত্রেও একটি স্পেশাল বিক্রিয়া হিসেবে মনে রাখতে হবে। এটা জিঙ্ক চূর্ণ এবং নাইট্রিক অ্যাসিড, এটা অতি লঘু, শুধু লঘু নয়, অতি লঘু ও ঠান্ডা
মানে শীতল নাইট্রিক অ্যাসিড যদি নিয়ে আমরা জিঙ্ক চূর্ণের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে থাকি, তাহলে কিন্তু এখানে কোনো নাইট্রোজেনের অক্সাইড হবে না, এক্ষেত্রে দুটো লবণ তৈরি হবে। অর্থাৎ একটা হবে জিঙ্ক নাইট্রেট লবণ, জিঙ্ক নাইট্রেট লবণ তৈরি হবে, আর তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রেট লবণ, NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট লবণ। এটা আলাদা করে বিশেষভাবে স্পেশালি তোমাদের মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, আর তো সাইড প্রোডাক্ট হবে, উপজাত হিসাবে তৈরি হবে জল। তাহলে এই হচ্ছে বিক্রিয়াটি, কিন্তু তোমাদের খুব ভাইটালি মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। সেই বিক্রিয়াতে ছিল 10 অণু নাইট্রিক অ্যাসিড ছিল কপারের সাথে যে বিক্রিয়াটি, আর 4টা জিঙ্ক ধাতু ছিল, হ্যাঁ কপার ধাতু ছিল। তার মানে সেই রকমই এটাও একই রকম ভাবে ব্যালেন্স আসবে, এটা মনে রাখতে হবে তোমাদের। তার মানে 4 মোল, হ্যাঁ হচ্ছে এটা 4 2 8টা নাইট্রোজেন, তাহলে 4 মোল জিঙ্ক নাইট্রেট, আর এটা তাহলে 2 মোল দরকার নেই, নাইট্রোজেন তো দুটো হয়েই গেছে, এই একটা 4 2 8 2 10টা নাইট্রোজেন মিলে গেল। এটা করতে গিয়ে জিঙ্ক ধাতু লাগছে 4 মোল, হাইড্রোজেন লাগছে 10, তার মানে 5 2 10, 5 মোল জল তৈরি হলো। এই রাসায়নিক বিক্রিয়াটি স্পেশালি মনে রাখার চেষ্টা করতে হবে। এই হলো তোমার নাইট্রিক অ্যাসিডের ধাতুর সঙ্গে বিভিন্ন অবস্থা কয়েকটি বিক্রিয়ার মধ্যে পড়লাম। এরপর তৃতীয় পর্যায়ের নাইট্রিক অ্যাসিডের স্পেশাল বিক্রিয়া হিসাবে মাথায় রাখতে হবে তোমাদের ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের বিক্রিয়া। অর্থাৎ ম্যাগনেসিয়াম ধাতু সাথে নাইট্রিক অ্যাসিডের কতগুলো বিশেষ অবস্থায় রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে থাকে। যেমন ধরো প্রথমেই আমরা বলছি যে নাইট্রিক অ্যাসিড একটা তীব্র জারক অ্যাসিড। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড তীব্র জারক অ্যাসিড, তাই হচ্ছে ধাতুর সঙ্গে HNO3 লঘু হোক ঘন হোক যাই হোক, এর বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি করা যায় না, হাইড্রোজেন তৈরি হয় না। তার মানে হাইড্রোজেন গ্যাস এটা তৈরি হয় না। প্রথমে টপিকেই আলোচনা করেছিলাম ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় যে লঘু অজারক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে তড়িৎ রাসায়নিক শ্রেণীর H এর উপর, মানে হাইড্রোজেনের উপরের ধাতুগুলো। তার মধ্যে দেখো এখানে নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ এটা জারক অ্যাসিড হওয়ার জন্য এর ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস তৈরি করা যায় না। কিন্তু বিশেষ একটি বিক্রিয়া রয়েছে তোমাদের কাছে, আর বিক্রিয়া রয়েছে ম্যাঙ্গানিজ অথবা হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু আমার নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে যদি আমরা অতি লঘু এবং ঠান্ডা নাইট্রিক অ্যাসিড নিই। অর্থাৎ ফার্স্ট ফেজ রিঅ্যাকশনটা আমি বলছি যে অতি লঘু, দ্যাট ইজ 1 থেকে 2% নাইট্রিক অ্যাসিড, অতি লঘু 1 থেকে 2% নাইট্রিক অ্যাসিড এবং ঠান্ডা অবস্থায় অর্থাৎ শীতল নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই স্পেশালি একটি বিক্রিয়া রয়েছে যে ম্যাগনেসিয়াম ধাতু এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ধাতব নাইট্রেট MgNO3 ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হাইড্রোজেন গ্যাস নির্গত হতে পারে। তাহলে এই একটা স্পেশাল রাসায়নিক বিক্রিয়া হিসেবে মাথায় রাখতে দুটো নাইট্রেট মানে 2 মোল নাইট্রিক অ্যাসিড, এখানে ব্যালেন্সটা হয়ে গেল।
তাহলে নাইট্রিক অ্যাসিডটার কন্ডিশন সবসময় মাথায় রাখবে, এটা খুবই লঘু, অর্থাৎ 1 থেকে 2%, তার মানে 98% জল থাকবে আর 2% হচ্ছে নাইট্রিক অ্যাসিড থাকবে। তার মানে অতি লঘু ও ঠান্ডা এই অ্যাসিড দ্রবণের সঙ্গে এই বিক্রিয়াটা ঘটতে পারে। আরেকটা দেখো, মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া হবে, তোমরা তো অলরেডি বিক্রিয়াটা পড়েছো যে মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড যখনই ব্যবহার করব আমরা 1:1, তখন নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হয়, সেটা কিন্তু ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে একই রকম বিক্রিয়া হবে। তার মানে সেকেন্ড রিঅ্যাকশন ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে আমরা যেটা আলোচনা করছি যে ম্যাগনেসিয়াম ধাতু এবং মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড, that is 1:1, যেটাকে বলা হচ্ছে মধ্যম ঘন নাইট্রিক অ্যাসিড। মধ্যম ঘন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া আর ঠান্ডা অবস্থায় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হবে না নাইট্রিক অক্সাইড গ্যাস। আগের বিক্রিয়ার কপার এবং জিঙ্কের ক্ষেত্রেও একই রকম বিক্রিয়া আমরা লিখেছিলাম। তো সেখানে আর কি তৈরি হয়েছিল, ধাতব নাইট্রেট লবণ, তারপরে ম্যাগনেসিয়াম নাইট্রেট লবণ আর জল তৈরি হবে। তার মানে এটা কপার ধাতুর মতোই অনুরূপ বিক্রিয়া ঘটাচ্ছে ম্যাগনেসিয়াম চূর্ণের সঙ্গে আমার হচ্ছে অতি লঘু নাইট্রিক অ্যাসিড। আর সেখানেও ছিল, লক্ষ্য করেছিলে, এটা হচ্ছে 8 দিয়ে গুণ করেছিলাম, তার মানে 8 মোল দিয়ে বিক্রিয়া করলে তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড 8 মোল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তোমার এটা তৈরি হবে তাহলে 3 মোল, 3 দিয়ে 6টা, 2 8টা হাইড্রোজেন, তাহলে মোট 8টা হাইড্রোজেন মিলে গেল, 3 দিয়ে 6টা নাইট্রোজেন, আর এখানে হচ্ছে 2, 6 2 8টা আমার মিলে গেল নাইট্রোজেন পরমাণুর সংখ্যা। এবার ম্যাগনেসিয়াম 3 মোল আছে, 3 মোল, 8টা হাইড্রোজেন মানে 4 মোল জল তৈরি হবে। ব্যালেন্সিং সমীকরণ এটা তোমরা ভাষায় বলে দেবে, নীতিটা লিখতে পারবে, নাইট্রিক অক্সাইড গ্যাস, ম্যাগনেসিয়াম নাইট্রেট আর জল তৈরি হবে। তাহলে এই হলো ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের কতগুলো স্পেশাল রাসায়নিক বিক্রিয়া, এগুলো ধাপে ধাপে করবে। নেক্সট হচ্ছে দেখো আমরা এই 3টে অ্যাসিডকে শনাক্ত করব, যে এদের আইডেন্টিফিকেশন। একটা অ্যাসিডকে কিভাবে তুমি আইডেন্টিফিকেশন করবে, ধরো তোমাকে এরকমই একটি প্রশ্ন দেওয়া হবে, 3টি বোতলে পৃথকভাবে একটিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আরেকটিতে সালফিউরিক অ্যাসিড আছে এবং তৃতীয়টিতে নাইট্রিক অ্যাসিড আছে। তোমাকে না জানিয়ে বলা হচ্ছে কোনো লেভেল নেই, বলো কোনটাতে কোন অ্যাসিড রয়েছে। তার মানে তুমি সেই অ্যাসিড 3টি প্রথমে কি করবে, 3টি টেস্ট টিউবে পৃথকভাবে অ্যাসিড 3টের সামান্য অংশ নিয়ে নেবে, নিয়ে প্রত্যেকটাতে প্রথমে কি করবে, সিলভার নাইট্রেট দিয়ে দিবে 1 ড্রপ করে। যেটাতে সাদা আদক্ষেপ পড়বে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে জানা হয়ে যাবে। তাহলে 2টো অ্যাসিড পড়ে থাকলো অজানা, আর একটা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে জানা হয়ে গেল। এবার বাকি 2টো অ্যাসিডকে আবার নতুন টেস্ট টিউবে আবার 2টো অ্যাসিডের সামান্য অংশ নিয়ে একটাতে বেরিয়াম ক্লোরাইড, প্রতিটাতে 1 ড্রপ করে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়ে দেবে, যেটাতে সাদা আদক্ষেপ পড়বে সেটা সালফিউরিক অ্যাসিড। তাহলে দ্বিতীয় অ্যাসিডও চিহ্নিত হয়ে গেল। এবার তৃতীয় অ্যাসিড যেটা রয়ে গেল, ওর বলয় পরীক্ষা করতে পারলে যদি দেখা যায় বাদামি বলয় তৈরি হয়, তাহলেই সেটা নাইট্রিক অ্যাসিড বলে প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমি যেটা বললাম সেটা খুবই সহজ কথাতে বলছি, দেখো যে 3টি টেস্ট টিউবে পৃথকভাবে প্রদত্ত 3টি অ্যাসিডের সামান্য অংশ নিয়ে প্রদত্ত 3টি অ্যাসিডের সামান্য অংশ নিয়ে আলাদাভাবে নিতে হবে, নিয়ে প্রতিটিতে 1 থেকে 2 ফোঁটা
থেকে 2 ফোঁটা সিলভার নাইট্রেট AgNO3 দ্রবণ যোগ করলে যে দ্রবণের যে মিশ্রণটিতে যোগ করার ফলে যে মিশ্রণটিতে সাদা অধক্ষেপ তৈরি হবে, সাদা অধক্ষেপ পড়বে, সেটি HCl বলে প্রমাণিত, সেটি HCl বলে প্রমাণিত হবে। তার মানে এখানে যা রাসায়নিক বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে টেস্ট টিউবে রয়েছে সেটা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড অধক্ষেপ তৈরি করে। এটা একটা সাদা অধক্ষেপ, অধক্ষেপ গুলো নিচের দিকে তীর চিহ্ন দিয়ে লিখবে, আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড দ্রবণে পড়ে থাকবে, উৎপন্ন নাইট্রিক অ্যাসিড দ্রবণে পড়ে থাকবে। এবার অপর দুটি অ্যাসিডকে পৃথকভাবে টেস্ট টিউবে নিয়ে নিতে হবে। এরপরের কথা বলছি, দেখো অপর দুটি অ্যাসিডের সামান্য অংশ পৃথকভাবে দুটি টেস্ট টিউবে নিয়ে প্রতিটিতে 1 থেকে 2 ফোঁটা বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করতে হবে। বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে যে দ্রবণটিতে, যে মিশ্রণে সাদা অধক্ষেপ তৈরি হয়, সাদা অধক্ষেপ মানে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ তৈরি হয়, সেটি সালফিউরিক অ্যাসিড বলে প্রমাণিত হবে, সেটি H2SO4 বলে প্রমাণিত হয়। তারপরে জানাও হয়ে গেল যে ওটা সালফিউরিক অ্যাসিড। কেমন? তার মানে এখানে যে রাসায়নিক বিক্রিয়া হবে, এবার তৃতীয় অ্যাসিডটা রয়ে যাবে। আগে এখানে রাসায়নিক বিক্রিয়াটা লিখছি, দেখো সালফিউরিক অ্যাসিড যে টেস্ট টিউবে ছিল, সেই সালফিউরিক অ্যাসিড বেরিয়াম ক্লোরাইড দ্রবণ দেওয়ার সাথে সাথে একটা সাদা অধক্ষেপ বেরিয়াম সালফেট, এটা সাদা অধক্ষেপ বেরিয়াম সালফেট অদ্রাব্য, আর হচ্ছে HCl টুয়াইস, দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন পাওয়া যাচ্ছে, কাজে টুয়াইস HCl তৈরি হবে, 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। এবার তৃতীয় অ্যাসিডটা পড়ে থাকলো। এবার তৃতীয় অ্যাসিডের সামান্য অংশ একটি টেস্ট টিউবে নিয়ে সদ্য প্রস্তুত মানে সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে ফেরাস সালফেট দ্রবণ যোগ করে ওর মধ্যে সামান্য মানে প্রায় 2 মিলিলিটারের মতো সামান্য গাঢ় সালফিউরিক অ্যাসিডকে টেস্ট টিউবের গাবে যোগ করতে হবে। আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, টেস্ট টিউবের গাবে যোগ করলে দ্রবণ, অর্থাৎ কি দ্রবণ না, এই যে ফেরাস সালফেট আর অ্যাসিডের যে মিশ্রিত দ্রবণ আর অ্যাসিডটা নিচে জমা হবে টেস্ট টিউবের তলদেশে। অ্যাসিডের সংযোগস্থল দুটো মিশবে না, নাড়ানাড়ি করা যাবে না, তার ফলে মিশবে না, দুটো আলাদা স্তর হবে, সেইটাকে বলা হচ্ছে অ্যাসিড এবং দ্রবণের সংযোগস্থলে
একটি বাদামি রঙের আংটি তৈরি হবে। বাদামি বর্ণের আংটি মানে বলয়, রিং তৈরি হয়। এই বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিডকে চেনা যায়। এই বিক্রিয়ায় অ্যাসিডটি নাইট্রিক অ্যাসিড বলে জানা যাবে, নাইট্রিক অ্যাসিড বলে প্রমাণিত বা আইডেন্টিফাইড হবে, প্রমাণিত হবে। এখানে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটবে, এটা বিক্রিয়াগুলো অনেকগুলো আছে, করতে হবে। তাহলে আমরা প্রথমে দিয়েছিলাম সদ্যজাত ফেরাস সালফেট দ্রবণ দিয়েছিলাম, আর নাইট্রিক অ্যাসিড তো আছে, হ্যাঁ, এই নাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম। তারপরে যোগ করলাম সালফিউরিক অ্যাসিড, তার মানে H2SO4। এই তিনটে পদার্থের সংমিশ্রণে, হ্যাঁ, এদের মধ্যে বিক্রিয়া হয়ে গিয়ে কি তৈরি হবে দেখো, নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হবে। আর হবে ফেরিক সালফেট Fe2SO4 ফেরিক সালফেট, হ্যাঁ, সালফেটের যোজ্যতা 2 এবং আয়রনের যোজ্যতা 3। তাহলে ফেরিক সালফেট নাইট্রিক অক্সাইড আর জল তৈরি হবে, হ্যাঁ, ওয়াটার মলিকুল এলিমিনেট হবে। এইভাবে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটবে। এবার এটাকে ব্যালেন্স করতে গেলে দেখো আয়রন একটা আছে, এখানে 2 আছে, এখানে 2 দিয়ে গুণ করলেও হবে না, এটাকে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে 6টা আয়রন, তার মানে 6 মোল ফেরাস সালফেট লাগবে। 6 মোল ফেরাস সালফেট করতে গেলে আমাদের চিন্তা করতে হবে, দেখো 3 3 9টা সালফেট মূলক লাগছে, আর এখানে 6টা সালফেট মূলক রয়েছে, তার মানে আরো 3টে সালফেট মূলকের প্রয়োজন, অর্থাৎ 3 মোল সালফেট অণু প্রয়োজন হলো। এবার বাদ বাকি তাহলে নাইট্রোজেনটা মিলাতে হবে। কেমন? নাইট্রোজেনটাকে ব্যালেন্স করতে গেলে এটাকে অবশ্যই 2 দিয়ে গুণ করতেই হবে। গুণ করলে তাহলে নাইট্রিক অ্যাসিডও 2 মোল লাগছে। এই করে রাসায়নিক বিক্রিয়াটা হয়ে গেল। এবার হাইড্রোজেনটা মিলে নাও, হাইড্রোজেন 3 দিয়ে 6 দিয়ে 8, তার মানে 4 মোল জল তৈরি হবে। এই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি এটা হবে। অপরদিকে আয়রন একটা সন্ধিগত ধাতু, সেই জন্য ওই মিশ্রণে আরো একটি বিক্রিয়া ঘটবে, ফেরাস সালফেট জটিল যৌগ তৈরি করবে, হ্যাঁ, জলের সঙ্গে যুক্ত হয়ে আমার হচ্ছে যাকে বলা হয় হেক্সা অ্যাকুয়া মানে জল, হেক্সা অ্যাকুও ফেরাস সালফেট, এরকম একটা যুগ্ম যৌগ বা জটিল যৌগ তৈরি হবে। এই যৌগের সাথে উৎপন্ন নাইট্রিক অক্সাইডটা একটা বাদামি বর্ণের যুত যৌগ তৈরি করে, যার নাম বলয় বা বাদামি বলয় যাকে বলছে, হ্যাঁ, অর্থাৎ নাইট্রোসো ফেরাস সালফেট পেন্টাঅ্যাকো, হ্যাঁ, পেন্টাঅ্যাকোয়া নাইট্রোসো ফেরাস সালফেট। এটা তাহলে বিক্রিয়াটা দেখাচ্ছি, দেখো যেটা বলয় গঠনের বিক্রিয়া, যে Fe2O6, এই যে যুগ্ম যৌগটা আগের ধাপে তৈরি হলো, এটা প্রথমে যে বিক্রিয়া থেকে পাওয়া গেল নাইট্রিক অক্সাইড, এরা পরস্পর বিক্রিয়া করে কি তৈরি হবে দেখো, বাদামি বলয়। 1 মোল জল বেরিয়ে যাবে, অর্থাৎ এটা 5টা জল, তার জন্য 1 মোল নাইট্রিক অক্সাইড প্রবেশ করলো আর সালফেট SO4, তাহলে 1 মোল জল বেরিয়ে এসছে ওখান থেকে। এগুলোকে লিগ্যান্ড বলে পরবর্তীকালে জানবে তোমরা। এইটাই বাদামি বলয় যুক্ত যৌগ, বাদামি বলয় রূপে থাকে। তার মানে ওই যুত যৌগটি ওই অ্যাসিড এবং দ্রবণের সংযোগ স্থলে তোমার একটা বাদামি বলয় তৈরি করবে। তাহলে এই হচ্ছে নাইট্রিক অ্যাসিডের কতগুলো বিক্রিয়া সম্পর্কে জানলে। তাহলে এরপরে আমরা তাহলে অ্যাসিডের বিক্রিয়া শেষ হলো, আর একটি রয়েছে ক্ষারের কিছু রাসায়নিক বিক্রিয়া আমাদের পড়তে হবে। ক্ষার বলতে কস্টিক সোডার একমাত্র রয়েছে তোমাদের। তাহলে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড এর রাসায়নিক বিক্রিয়া, এর রাসায়নিক বিক্রিয়া সমূহ রয়েছে কস্টিক সোডা।
এই দ্রবণের বিক্রিয়া। প্রথমে তো জানো এটা একটা ক্ষার মানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবেই, অ্যাসিডের সাথে বিক্রিয়া, অ্যাসিডের সাথে বিক্রিয়াগুলো সিম্পল রাসায়নিক বিক্রিয়া প্র্যাকটিস করে রাখবে, যেমন অলরেডি পড়ে ফেলেছো হাইড্রোক্লোরিক অ্যাসিড কস্টিক সোডা এর বিক্রিয়ায় কি হবে, লবণ আর জল। হ্যাঁ, ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ জল তৈরি হয়, এই বিক্রিয়া জানো বলে খুব বেশি আমি এটাকে আর আলোচনায় আনছি না এবং ব্যালেন্স হয়ে আছে। সালফিক অ্যাসিড ঠিক একই ভাবে কস্টিক সোডার সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম সালফেট এবং জল তৈরি হবে, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট এবং জল তৈরি হবে। কাজে এই রাসায়নিক বিক্রিয়াগুলো সবগুলোই তোমাদের জানা আছে আর আলোচনাও হয়ে আছে, তাদের এখানে আমরা অলরেডি বিক্রিয়া পড়ে রেখে দিয়েছি। এরপর দেখো ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া এটি ভালো করে করবে। নাম্বার 1 জিঙ্ক ধাতু অর্থাৎ দস্তা চূর্ণ ও গাঢ় কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মিশ্রণকে উত্তপ্ত করলে কি হবে, সোডিয়াম জিঙ্কেট লবণ, সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। দ্যাট ইজ কস্টিক সোডা। বিক্রিয়া ভালো করে রাখতে হবে, অনেক বড় ক্লাস কিন্তু লাগে। সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 প্লাস হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, Na2ZnO2 এই রাসায়নিক বিক্রিয়াটি সবাই জানা আছে। শুধু সোডিয়াম ধাতু দুটো মানে 2 দিয়ে এটাকে গুণ করলে ব্যালেন্স হয়ে গেছে। কেমন, এটা একটা রাসায়নিক বিক্রিয়া হিসাব করতে। এরপর আরেকটি রাসায়নিক বিক্রিয়া করবে অ্যালুমিনিয়াম চূর্ণ। অ্যালুমিনিয়াম চূর্ণ অর্থাৎ এই জায়গাটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, আচ্ছা লিখেই দিচ্ছি। সেকেন্ড রিঅ্যাকশন হিসাবে করবে অ্যালুমিনিয়াম ধাতু চূর্ণ, অ্যালুমিনিয়াম ধাতু চূর্ণ ও কস্টিক সোডা অবশ্যই গাঢ় কস্টিক সোডা দ্রবণের মিশ্রণ কে উত্তপ্ত করলে যে সোডিয়াম অ্যালুমিনেট লবণ, সোডিয়াম অ্যালুমিনেট লবণ, হ্যাঁ লবণ না বলে আমি সোডিয়াম অ্যালুমিনেট, কারণ এটা একটা যুগ্ম অক্সাইডও বলা যায়। হ্যাঁ, সোডিয়াম অ্যালুমিনেট ও হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে ক্ষার থেকে হাইড্রোজেন তৈরির এটা একটা বিক্রিয়া। হ্যাঁ, এই দুটো বিক্রিয়া হলো ক্ষার থেকে হাইড্রোজেন তৈরির, মানে ক্ষার মানে কস্টিক সোডা থেকে হাইড্রোজেন তৈরি করবে কি করে। হ্যাঁ, তার মানে দুটো রাসায়নিক বিক্রিয়া করে রাখতে হবে। এই জন্য অ্যালুমিনিয়াম ধাতু চূর্ণ গাঢ় কস্টিক সোডা দ্রবণ, আর এক্ষেত্রে জল একটু লাগবে। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট, এটা একটা যুগ্ম অক্সাইডও বলা যায়। আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে এটাকে ব্যালেন্স করতে গেলে সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিবে। হাইড্রোজেনটা 2 2 4, 2 6টা হাইড্রোজেন পরমাণু মানে 3 মোল হাইড্রোজেন। দেখো এক্ষেত্রে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে। তাহলে আমরা কস্টিক সোডা বিষয়টা চিনলাম। কস্টিক সোডা চিনবে কি করে না, কস্টিক সোডা দ্রবণ নিয়ে 1 ফোঁটা ফেনক্থিলিন দিয়ে দিবে, লাল গোলাপি বর্ণ তৈরি হবে। কাজে নির্দেশকের সাহায্যে কস্টিক সোডাকে চেনা যায়। হ্যাঁ, আর অ্যালুমিনিয়াম এই ধাতুর বিক্রিয়াটা দিয়েও করতে পারো। হ্যাঁ, অ্যালুমিনিয়াম চূর্ণ কস্টিক সোডা মিশ্রণ উত্তপ্ত করলে একটা বর্ণহীন গন্ধহীন গ্যাস নির্গত হয়। গ্যাসটিতে জ্বলন্ত পাটকাঠি শিখা ধরলে কি হবে না, পাটকাঠি যাকে বলে নিভে গিয়ে ওই গ্যাসটা নীল শিখায় জ্বলতে থাকবে। কেমন,
পাটকাঠিটা নিভে যাবে কিন্তু গ্যাসটা নীল শিখায় জ্বলতে থাকবে। দ্যাট ইজ হাইড্রোজেন শনাক্তকরণ এইখান থেকে আমরা করতে পারি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম Na2ZnO2, এই যে বললাম সোডিয়াম জিঙ্কেট বা সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2, এগুলো বাস্তবে কিন্তু দুটো করে অক্সাইডের সমষ্টি। যেমন দেখো সোডিয়াম অক্সাইড Na2O এবং যাকে বলে জিঙ্ক অক্সাইড, দুটোকে যোগ করে ফেলো তাহলে একটা যুগ্ম অক্সাইড মানে মিশ্র অক্সাইডেরই মতো ব্যাপারটা দাঁড়ালো। এটাও তেমনি থাকবে সোডিয়াম অক্সাইড Na2O আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, দুটোকে যুগ্ম করে ফেলো অর্থাৎ দুটোকে জুড়ে ফেলো। দেখো দুটো সোডিয়াম পরমাণু, অ্যালুমিনিয়াম পরমাণু দুটো আর অক্সিজেন 4টা, তার মানে 2 দিয়ে ডিভাইড করে দিলে জিনিসটা দাঁড়াচ্ছে কি NaAlO2। তার মানে আমি কি বলছিলাম যে এগুলো একরকম মিশ্র অক্সাইড বা যুগ্ম অক্সাইড হিসাবে ভাবতে পারো। হ্যাঁ, তাহলে এই হলো অ্যাসিড ক্ষার এদের হচ্ছে সম্পর্কেও আমাদের আইডিয়া দিলাম, যে রাসায়নিক ধর্মগুলো জানলাম। আর অ্যাসিড ক্ষারের নিরাপদ ব্যবহার তোমরা অবশ্যই পড়ে নেবে একটু বই থেকে। আমি তবু মুখে একটু বলে যাচ্ছি যে এই 3টা অ্যাসিড, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, 3টে অ্যাসিড আমাদের চোখ এবং ত্বকের পক্ষে খুবই ক্ষতিকারক। আমাদের ত্বকে লাগলে তৈরি হবে নাইট্রিক অ্যাসিড, যদি ত্বকের সংস্পর্শে আসে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে নাইট্রোসেলুলোজ এবং ত্বকটা হলদে হয়ে যাবে। হ্যাঁ, গাঢ় সালফিউরিক অ্যাসিড ত্বকে লাগলে ওখান থেকে জলীয় বাষ্পকে শোষণ করে নিয়ে ওই জায়গাটা কালো করে পুড়িয়ে দেবে। তার মানে কার্বনটা পড়ে থাকে আর হাইড্রোজেন অক্সিজেন সম পরিমাণে জলের অনুপাতে ওটাকে শুষে নেয়, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা তীব্র নির্দক আর চোখের পক্ষে খুবই মারাত্মক ক্ষতিকারক। হ্যাঁ, অর্থাৎ এই অ্যাসিডগুলো যখনই নিয়ে কাজ করবে ল্যাবরেটরিতে, প্র্যাকটিক্যাল গৃহে, হ্যাঁ যাকে বলে যে পরীক্ষাগারে, বীক্ষণাগারে কাজ করবার সময় এই অ্যাসিড গুলো যাতে চোখে মুখে হাতে বিশেষ জায়গায় না স্পর্শ হয় সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের সবসময় প্রিভেন্টিং পাওয়ার নিতে হয়, নিজেদের থেকে আত্মরক্ষা করতে হয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রচুর জ্বালার সৃষ্টি হয় হাতে লাগলে। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড হাতে স্পর্শে লেগে গেলে, যেমন বাড়িতে অনেক সময় বাথরুম বা হচ্ছে যাকে বলেছে আমরা যে এগুলো পরিষ্কার করি, বেসিন গুলো বা বিভিন্ন জায়গায় যে পরিষ্কার করি মিউরিয়াটিক অ্যাসিড ব্যবহার করে, কোনো কারণে আমাদের হাতে লেগে গেলে আমাদের প্রচুর জ্বালার সৃষ্টি হয়। এটাকে বলা হয় অ্যাসিড বার্ন, অর্থাৎ অ্যাসিডে পুড়ে যাওয়া ঘটনাকে বলা হয়। তার মানে এগুলো ইত্যাদি এইরকমই অনেক তথ্য পাবে, একটু বই পড়লে বিষয়গুলো জানতে পারবে। তাহলে অ্যাসিডের নিরাপদ ব্যবহার আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। তেমনি ক্ষারের ক্ষেত্রেও নিরাপদ ব্যবহার করতে হবে, কারণ কস্টিক সোডা, কস্টিক পটাশ গুলো তীব্র ক্ষয়কারক। এগুলো হাতে লাগলে, হ্যাঁ, তীব্র কস্টিক সোডা বা কস্টিক পটাশ এগুলো তীব্র ক্ষারক শুধু নয়, এগুলো ক্ষয়কারক। অর্থাৎ আমাদের, হ্যাঁ, কোনো জায়গা স্পর্শ হয়ে গেলে ওই কস্টিক সোডা বিট গুলো মানে কঠিন অবস্থায় সেই জায়গাটা কিন্তু দহন হয়ে যাবে, মানে পুড়ে ঘা হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ক্ষতকারক, এগুলোকেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। চোখের পক্ষেও খুবই ক্ষতিকারক, তাই কস্টিক সোডা এবং কস্টিক পটাশ এগুলো ব্যবহার করার সময় আমাদের অতি সতর্কতা অবলম্বন করতে হয়। হ্যাঁ, বিশেষ করে ঢিলে পোশাক ইত্যাদি, মানে সুতির পোশাক এগুলো পরে এগুলো ল্যাবরেটরিতে কাজ করবার সময় সতর্কতা অবলম্বন করতে হয়। তাহলে অ্যাসিড ক্ষার এগুলো আমাদের নিরাপদভাবে ব্যবহারযোগ্য, এগুলো নিয়ে আমরা অন্যমনস্কতা বা অন্য কোনো ভাবে ব্যবহার করতে পারি না।